ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে কাল। অংশ নেবেন 50 দেশের 5 শতাধিক বিনিয়োগকারী। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের জন্য বিনা মেঘে বজ্রপাত, বলছেন পোশাক ব্যবসায়ীরা। সরকারের হস্তক্ষেপ কামনা। ছাত্র আন্দোলন বিরোধী মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবীর আত্মসমর্পণ, 84 জন কারাগারে। এবং কক্সবাজারে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই বোনদের সংঘর্ষ, হামলা পাল্টা হামলায় 3 জন নিহত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে 7 থেকে 10 এপ্রিল 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের এই বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কাম এক্সপিরিয়েন্স এ নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরও ভালো একটা গল্প করার জন্য, সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। সেই ইনিশিয়েটিভগুলো কি আমরা সেগুলো শেয়ার করতে চাই। আমাদের সামিট কালকে থেকে শুরু হচ্ছে। কালকে আমাদের বেশ দুইটা ট্র্যাকে আসলে জিনিসপত্র আগাবে। প্রথম ট্র্যাকটা হচ্ছে যে আমরা প্রায় 60 জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা স্পেশাল ফ্লাইট সেটা যাবে চট্টগ্রামে। সেখান থেকে আমরা কোরিয়ান ইপিজেড এবং মিরেশ্বরাইতে আমাদের যে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে, এই দুটো আমাদেরকে ভিজিট করিয়ে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো। আর প্রধান উপদেষ্টা যদিও ওনার রেসিডেন্সে ফেরত যাবেন, কিন্তু যারা একেবারেই খুব সিনিয়র অফিসিয়াল আসছেন, যারা একেবারে যেরকম আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে, তাদের সাথে উনি বাইল্যাটারালি বসবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ডিসিশন নিয়েছেন যে ওনারা এলএনজি আবার এক্সপোর্ট করবেন। তো সেই ব্যাপারে আমরা অলরেডি আমেরিকার সাথে কথা বলছি। সো আমাদের জন্য একটা নতুন সোর্স অফ এনার্জি তৈরি হয়েছে, জিসিসি মার্কেট, যে গালফ মার্কেটগুলোর বাইরে আমেরিকা আরেকটা মার্কেট হিসেবে। তো আমরা যদি ওই মার্কেটটাকেও ভালোভাবে ট্যাপ করতে পারি, আমার ধারণা যে এনার্জি সাপ্লাইয়ের এই যে ক্রাইসিসটা আছে বা একটা শর্টেজ আছে, সেই শর্টেজটাকে আমরা রিকভার করতে পারবো। রিকভার করতে পারলে আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে। এবার ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে 50টি দেশের 550-এর বেশি বিনিয়োগকারী এবং 2500 দেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বাংলাদেশের যে ওভারঅল পিকচারটা, বাংলাদেশি একটা মানুষকে যদি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বাংলাদেশের রপ্তানি করা পণ্যের উপর 37% শুল্ক বসবে, যা দেশের রপ্তানি বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। শুধু বাংলাদেশই নয়, এরই মধ্যে ট্রাম্পের এই নীতি পুরো বিশ্ব বাণিজ্যে আঘাত হেনেছে। সংশ্লিষ্টরা বলছেন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এর সমাধান খুঁজতে হবে। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শুল্ক আরোপ করে নাড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বকে। বিভিন্ন দেশের উপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত 11 থেকে 50% শুল্ক আরোপ করেছেন তিনি। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হচ্ছে, মার্কিন পণ্য বাংলাদেশে ঢুকতে 74% শুল্ক দিতে হয়। সেই হিসাবে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। আগামী 9 এপ্রিল থেকে এই উচ্চ শুল্ক কার্যকর হবে। বাংলাদেশ
is 74%. So you see what's going on. তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে 37% যে নতুন করে ডিউটি ইম্পোজ করা হলো, এটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। নানা সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে আবার একটা নতুন করে সংকট তৈরি হলো। এই ব্যবসায়ী নেতা বলেন, মার্কিন তুলা দিয়ে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আদায় করতে হবে, তাহলেই বাংলাদেশ লাভবান হবে। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই, তো আমাদের অন্তত একটা আইটেমে ডিউটি ফ্রি দাও, হয়তোবা তারা এটা মানবে না মানলে তখন সেকেন্ড প্রস্তাবটা হতে পারে যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের একটা আইটেমে পোশাক শিল্পে তুমি যে নতুন 37 অ্যাড করেছো, এটাকে অ্যাটলিস্ট তুমি এটাকে পোশাক শিল্প থেকে প্রত্যাহার করে দাও। যদি তাও না হয়, তৃতীয় যে প্রস্তাবটা হতে পারে যে এটা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে যে তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যদি আমি সে দেশে রপ্তানি করি, সেটাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া, সেখানে একটা বাইলেটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে তাদের সাথে, এবং সেটার আওতায় আমার বিশ্বাস যে এটা একটা অন্তত কিছু করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ বলেন, শুল্ক কমাতে এনবিআরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটা প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের জন্য করেনি, এটা প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বের জন্য করেছে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ট্যারিফ ওয়ার, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কার্যকর বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে রিফিক্সিং ট্যারিফগুলোকে আবার পুনর্বিন্যাস করতে হবে। এদিকে মার্কিন শুল্ক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থী 84 আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় 9 জনকে জামিন দেওয়া হয়েছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। জামিন পাওয়া 9 জনের মধ্যে 8 জন মহিলা আইনজীবী। এর আগে সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন 93 আইনজীবী। বিকেল 3:30টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল 5টার পর আদালত আদেশ দেন। এ মামলার অন্যতম আসামিরা হলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবদুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুখলিসুর রহমান বাদল, সাবেক সংসদ সদস্য সঞ্জিদা খানম। কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 3 জন নিহত হয়েছে। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। মৃত 3 জনের মধ্যে মাওলানা আবদুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান ও তার বোন শাহিনা মারা যান। উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, তারা এই বিষয়ে কাজ করছে, পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিটেন্স আসার পরিমাণ $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গত মার্চ মাসে এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে গত ডিসেম্বরে $2.64 বিলিয়ন রেমিটেন্স এসেছিল দেশে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে $191,37,70,000 রেমিটেন্স এসেছে। আগস্টে এসেছিল $222,13,20,000, সেপ্টেম্বরে $240,41,00,000, অক্টোবরে $239,50,00,000, নভেম্বর মাসে $220 কোটি, ডিসেম্বরে $264 কোটি, জানুয়ারিতে $219 কোটি এবং ফেব্রুয়ারিতে $253 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গত কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ বিল 2025 নামে একটি আইন পাশ করা হয়। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী বা নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে বলে
আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছেন। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তার স্ত্রী শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আইনজীবী সাকিবুল ইসলাম বলেন, 2024 সালের জানুয়ারি মাসে প্রতারণার অভিযোগে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন তার মক্কেল মুজাহিদ হাসান। ভুক্তভোগী অভিযোগ করেন, ই-ভ্যালির চমকদার বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে 2021 সালে 20 ফেব্রুয়ারি 2টি মোটরসাইকেল কেনার জন্য ই-ভ্যালিকে টাকা পরিশোধ করেন, কিন্তু ই-ভ্যালি থেকে তাকে মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হয়নি। পাবনায় আরাফাত হোসেন নূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে স্মারকলিপি দিয়েছে তার পরিবার এবং স্বজনরা। রবিবার একটি বিশাল বিক্ষোভ মিছিল পাবনা জেলা শহরের অনন্ত মোড় থেকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে দিতে পাবনা জেলা প্রশাসনে সমবেত হয়। সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন ও বক্তব্য শেষে জেলা প্রশাসনের স্মারকলিপি দেন তারা। আরাফাতের মা ও স্বজনরা আওয়ামী লীগের সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শহীদ ও তার জামাই ফ্রেন্সি কাদের, ছিনতাইকারী নাইম সহ সকল হত্যাকারীদের ফাঁসি চান। এই ঘটনায় নিহত নূরের মা বাদী হয়ে পাবনা সদর থানাতে 13 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে জড়ো হন বিক্ষোভকারীরা। একই সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে হ্যান্ডস অফ নামে বিক্ষোভ হয়। বিদেশে বসবাসরত মার্কিন নাগরিক ডেমোক্র্যাট দলের সদস্যরা এই বিক্ষোভে ডাক দেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও পর্তুগালের রাজধানী লিসবন সহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও ইলন মাস্ক বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও প্রবাসীদের সমৃদ্ধি প্রবৃদ্ধি, কন্টেন্ট ক্রিয়েটার্স, ব্যবসায়ী এবং মিডিয়া প্রফেশনালসদের সমন্বয়ে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছে সোশ্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম বাংলা নেক্সট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি হোটেলে কমিউনিটির কার্যনির্বাহী সদস্যগণ ও গণ্যমান্য গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রেস রিলিজ ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির পক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রায়হান আবদুল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব বাঁধন আহমেদ ও কার্যনির্বাহী সদস্যগণ এ সময় অংশগ্রহণ করেন। কমিউনিটির পক্ষে উপস্থিত সম্মানিত সদস্যগণ জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা।
চট্টগ্রামে ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গুডউইল সোসাইটি কর্তৃক আয়োজিত ডে নাইট অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদুর রহমান। সংগঠনের উপদেষ্টা মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে কাল। অংশ নেবেন 50 দেশের 5 শতাধিক বিনিয়োগকারী। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের জন্য বিনা মেঘে বজ্রপাত, বলছেন পোশাক ব্যবসায়ীরা। সরকারের হস্তক্ষেপ কামনা। ছাত্র আন্দোলন বিরোধী মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবীর আত্মসমর্পণ, 84 জন কারাগারে। এবং কক্সবাজারে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই বোনদের সংঘর্ষ, হামলা পাল্টা হামলায় 3 জন নিহত। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।